জাতীয়তাবাদী ঐক্য না থাকলে আসবে গুপ্ত স্বৈরাচার, সতর্কবার্তা তারেক রহমানের। নেতাকর্মীদেরকে জনগণ যেভাবে চায় সেভাবে চলার আহ্বান। ইসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে অভিযোগ সার্জিসের। ইসির উপর পূর্ণ আস্থা আছে সরকারে, জানিয়েছেন সিইসি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস। ভারতের অনুমতি ছাড়া কথা বলায় অক্ষম জিএম কাদের আসল জাপার চেয়ারম্যান নন, পাবেন না লাঙল প্রতীকও, বলেছেন ব্যারিস্টার আনিসুল ও হাওলাদার। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে 10 শিশুসহ 38 জনের প্রাণহানি, 900 জনকে হাসপাতালে ভর্তি। বাড়তে পারে মৃতের সংখ্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, না হলে দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। তিনি বলেন, বিএনপির লক্ষ্য একটাই, ঐক্য, জনগণ ও দেশ গঠন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সাথে থাকতে হলে, সাথে রাখতে হলে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, কাজ করতে হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কিছুদিন পর দেশে জাতীয় নির্বাচন হবে, সেজন্য সবাইকে এখন থেকে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে বিএনপি, এখন সময় দেশ গঠনের। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গঠন করতে হবে, কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2 জন 3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। কথা বিএনপির নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লক্ষ্য সবার আগে বাংলাদেশ। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে 64টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত বিতর্ক উৎসবে তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, শাপলা প্রতীক না দেওয়ার কোনো কারণ ব্যাখ্যা করতে পারছে না নির্বাচন কমিশন। তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো। তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব, এটার পরিচয় দিবে। এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে শাপলা পাবে। ওই আওয়ামী লীগের লোক কর্মী যে বলা হয়, মানে একটা বিশাল বড় ভাব দিয়ে বলা আওয়ামী লীগের 20% 30% লোক, এই লোক কোনো কালেই ছিল না। তারা এই যে লোক দেখাইতো বিভিন্ন প্রোগ্রাম, এগুলো হচ্ছে ভাড়া করা লোক। যদি এগুলো তাদেরই লোক হইতো, তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নামলো, তারা যদি তাদেরই লোক হইতো, তারা রাজপথে নামতো।
আমরা মনে করি যে এইসব নির্বাচন কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ বলেন, অতীতের মতো নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন। অন্যদিকে আসন্ন নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার হোসেন। বিস্তারিত মুবাশশির আহমেদের রিপোর্টে। পক্ষপাত তুষ্টতা থেকে বেরিয়ে কমিশনের আইন ও বিধি মেনে নিরপেক্ষভাবে জাতির সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শনিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা উপজেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। তারা বলেন, এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডির ব্যবহারের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তার জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ব্যাহত হতে পারে নির্বাচনকালীন কার্যক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি ব্যবহারের সম্ভাবনা, যেটাকে এই প্রবণতা কিভাবে রোধ করা যায় সেটিও আমাদেরকে ভেবে দেখা দরকার। যাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের আসলে বেসিকলি কোনো কোড অফ কন্ডাক্ট থাকে না। আমরা চাই তাদের জন্য একটি কোড অফ কন্ডাক্ট তৈরি করা। নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় কমিশন। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার ও প্রবাসীদের ভোট গ্রহণ ব্যবস্থা সব মিলিয়ে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলে মনে করছে কমিশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং সিস্টেম। এবং আমরা যে উদ্যোগটা নিয়েছি, এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সাফল্যের বিকল্প কিছু নেই। ইনশাল্লাহ আমরা করব, এটাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি। 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। কোনো দলের হয়ে কাজ না করতে নির্বাচন কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, বেআইনি কোনো নির্দেশনা দেবে না কমিশন। আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই ঘটে থাকুন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হলেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আমরা কোনো রকমের কোনো অন্যায়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। শনিবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন পর্যবেক্ষণ এবং ফলো আপ বিশেষজ্ঞ মিস্টার রিকার্ডো চেলেরি, মেটেবাক্কেন ম্যানুয়েল ওয়ালি, ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা। আর বিএনপির পক্ষে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জাবিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে ইইউভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের পারস্পরিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, আগামী জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ গণতন্ত্রে ফিরতে দেরি করেছে সেখানেই সংকট তৈরি হয়েছে। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে সকাল বিকাল এমপি বেচাকেনা হবে। গত 1 বছরে দেশে কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেন বক্তারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর BIISS অডিটোরিয়ামে সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআর নিয়ে ঐক্যমত্য না হলে সেই আলোচনা বন্ধ করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হলে দেশের সকল অর্জন নষ্ট হবার শঙ্কা প্রকাশ করেন তিনি। ঐক্যমতের বাইরে গিয়ে আবার কেন এত সমালোচনা আমাদেরকে করতে হচ্ছে? কেন আমাকে পিআর নিয়ে আলোচনা করতে হবে? পিআর যদি ঐক্যমত না হয়, ক্লোজ দ্য চ্যাপ্টার বন্ধ করে দেন। কিন্তু আমি পিআরের বিরোধিতা আমি
করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে। আমরা যদি যতটুকু হয়েছি, এটাকে আমাদেরকে দায়িত্বটা কে দিয়েছে? আমরা এতদিন জনগণের মালিকানার কথা বলেছি, তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে, আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব, এই দায়িত্ব কে দিয়েছে? এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জাতীয় সংসদের নিম্ন কক্ষে পিআর পদ্ধতি বাংলাদেশের বাস্তবতায় কখনোই সম্ভব নয়, তবে উচ্চ কক্ষে পিআর নিয়ে আলোচনা করা যেতে পারে বলে মনে করেন তিনি। আর আপনারা যেহেতু বলছেন যে পিআর ছাড়া নির্বাচনে যাবেন না, এই বক্তব্য আপনারা যখন ঐক্যমত কমিশন আলোচনা শুরু করলো তখন বলতে পারতেন। এখন একদম শেষ সময়ে যখন জুলাই জাতীয় সনদ নিয়ে আইনগত ভিত্তির প্রসঙ্গ আসছে, তখন আপনারা পিআর নিয়ে আন্দোলন শুরু করেছেন। এর মানে কি? এর মানে আরেকটি সংকট আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। বাংলাদেশে যদি আরেকটি ১/১১ সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। বিদ্যমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। পিআর নিয়ে আন্দোলনের সমালোচনা করেন গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি। যারা আজকে এই পিআর এর কথা বলছেন, তারা আবার পাল্টা বলছেন এই সরকারই বৈধ নয়, কারণ এই সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে কাজ করছে না। কিন্তু তারা মনে করে এই সরকারের রাইট আছে, জনগণের অভিপ্রায় ভিত্তিতে যেহেতু হয়েছে, অতএব তারা স্পেশাল অর্ডার দিতে পারে। জুলাই সনদ তো নিজেই বিভক্ত, একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে। তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি, সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা, তার যে মতামত সেই মতামত কার্যকর হবে। কাজে জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ। যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে, আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা খুব সহজে আমার ধারণা বোঝাগম্য। কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে হ্যাঁ না। আগামী নির্বাচনে সহিংসতা কমিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন বিশিষ্ট জনেরা। গণতান্ত্রিক একটি জনগণের সরকার ছাড়া। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য করে জুলাইয়ের বিপ্লবের পর সৃষ্ট পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে নিউ ইয়র্কে আয়োজিত এনআরবি কানেক্ট ডের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যে ঘুরে ফিরে আসে বাংলাদেশের প্রসঙ্গ। 1 বছর আগে কি পরিস্থিতিতে তিনি সরকার গঠন করেছিলেন তা জানিয়ে প্রবাসীদের বলেন, বাংলাদেশে এখন পুনর্গঠনের কাজ চলছে। প্রবাসীরা যে যেখানেই আছেন দেশের জন্য কাজ করতে হবে। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। আগামীতে জামাত ইসলামী ক্ষমতায় এলে দেশ সেবার সুযোগ পেলে 3টি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে যোগ দিয়ে তিনি এ অঙ্গীকার করেন। জামাত আমির বলেন, ক্ষমতা এলে দাবি আদায়ে 1 মিনিটের জন্য কাউকে কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, তার দলের প্রধান কমিটমেন্ট 3টি। প্রধান ফোকাস থাকবে শিক্ষায়। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা রাখা হবে না। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায়, সেই শিক্ষা সমর্থন করে না তার দল। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। আসুন আমরা শুধু পরস্পরের দোষ ত্রুটি নিয়ে পড়ে না থেকে, কামড়া কামড়ি না থেকে,
নিজের ইতিবাচক কর্মসূচি নিয়ে জাতিকে আমরা আশা জাগা নিয়ে কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাই। এমন কোনো কর্মতৎপরতা, এমন কোনো আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না, যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়। জিএম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান দাবি করার কোনো অধিকার নেই বলেছেন দলটির আরেক অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার জাপান নতুন কমিটির সংবাদ সম্মেলনে মন্তব্য করে তিনি বলেন, যিনি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারেন না তাকে জাপায় রাখার সুযোগ নেই। দলীয় প্রতীক লাঙ্গল পাওয়ার দিকে এগুচ্ছেন বলে জানান এই অংশের মহাসচিব রুহুল আমিন হাওলাদার। রিপোর্ট শুভ মাহফুজের। পাঁচটা পাইছি ভাই, আমি আপনারা কটা পাইছেন জানি না, কোন জাতীয় পার্টির কথা বলছেন। লাঙ্গলের তো দাবিদার তো হয়েছে একাধিক। কোনটি আসল জাতীয় পার্টি এই প্রশ্নে দ্বিধায় স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারও। গেল বৃহস্পতিবার সিইসির এমন মন্তব্যের জেরে শনিবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির নবগঠিত কমিটি। লাঙ্গলের মালিকানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জাপার এ অংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, দলের প্রতীক পেতে যথানিয়মে ইসিতে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা সমস্ত কাগজপত্র গঠনতন্ত্র মোতাবেক, কাউন্সিল মোতাবেক, বিধি মোতাবেক, প্রচলিত আইন মোতাবেক আমরা নির্বাচন কমিশনে আমরা জমা দিয়েছি। আমরা আশা করি তারা এটা বিবেচনা করবেন এবং সুবিবেচনায় আমরা নির্বাচিত জাতীয় পার্টি, এই নতুন পার্টি, এই দায়িত্ব লাঙ্গল আমাদেরকে ইনশাআল্লাহ আমরা পাবো। এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গঠনতন্ত্র ও আইন মেনে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব ঠিক করা হয়েছে। জানান, জিএম কাদের এখন জাতীয় পার্টির একজন সাধারণ সদস্য মাত্র। একটা বৈধ কাউন্সিলের মাধ্যমে এটা বিলুপ্ত ঘোষণা হয়েছে এবং তার এখন চেয়ারম্যান, তাকে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করার বা বলার কোনো অধিকার তার নেই। গেল কয়েক বছরে জিএম কাদেরের রাজনৈতিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি। একজন পার্টির চেয়ারম্যান বলতে পারে যে আমি ভারতের অনুমতি ছাড়া কথা বলতে পারি না, সেই চেয়ারম্যান সে তাকে এই পার্টির চেয়ারম্যান বলে নিজেকে দাঁড় করানো আমি মনে করি সবচেয়ে অসম্মানজনক কাজ। এদিকে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাপান নিষিদ্ধের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ। কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসেন বাবলা সহ অন্যরাও যেতে চাননি এই প্রশ্নে। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের তামিলনাড়ুতে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৮ জনের প্রাণহানি হয়েছে, অনেকের অবস্থা গুরুতর। দক্ষিণী অভিনেতা বিজয় থালাপাতির জনসভায় মর্মান্তিক এই দুর্ঘটনা হয়েছে। বিজয় থালাপাতিকে গ্রেফতারের দাবি তুলেছে তার অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএম। তামিলাগা ভেত্রিকাগজম টিভিকের সভাপতি বিজয়ের রাজ্য সফরের অংশ হিসেবে তামিলনাড়ুর কারুর জেলায় ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। বিজয় জনসভায় যেতে দেরি হওয়ায় মানুষ ৬ ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। এতে আতঙ্কিতদের হুড়োহুড়িতে পদদলিত হন ১,০০০-এরও বেশি মানুষ। তাদের কারুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কারুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভাস্থলে আহত প্রায় ৯০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা গুরুতর থাকায় বাড়তে পারে মৃতের সংখ্যা। গত মাসে এক জনসভা থেকে ভারতের প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে তোলপাড় ফেলে দেন বিজয় থালাপাতি। তার নাম নয়, ভক্তদের দেয়া উপাধি, যার অর্থ সেনাপতি। খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। জেলা প্রশাসক জানান, স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয় যুম্ম ছাত্র জনতার ব্যানারে। অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ঘটে, এতে আহত হন অন্তত ২০ জন। ১৪৪ ধারা জারির ৪ ঘণ্টা পর
নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি ও সাজেকে আটকা পড়েছেন অন্তত ৩,৫০০ পর্যটক। এর মধ্যে শুধু সাজেকে আটকা পড়েছেন ২,১০০ পর্যটক। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন। অবরোধের সমর্থনে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করে অবরোধকারীরা। ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যাওয়া শত শত পর্যটক ও যাত্রী সীমাহীন দুর্ভোগের শিকার হন। মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় বুধবার ধর্ষক শয়নশীলকে আটক করেছে সেনাবাহিনী। বিসিবি নির্বাচনে ৩ ক্যাটাগরির পরিচালক পদে মনোনয়নপত্র কিনলেন ৬০ প্রার্থী। জাতীয় দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুর রাজ্জাক। পরিচালক পদে নির্বাচন করবেন তিনি। মনোনয়নপত্র জমা দিতে হবে রবিবার। প্রার্থীরা জানান, নির্বাচন নিয়ে কোনো প্যানেল হয়নি, সবাই নিজেদের মতো করে ফর্ম সংগ্রহ করেছেন। মনির হোসেন খানের রিপোর্ট। সকাল 10টা থেকে বিসিবি কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু করে নির্বাচন কমিশন। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দাপ্তরিক কাজে সকাল থেকেই বিসিবিতে উপস্থিত ছিলেন বুলবুল, তবে সশরীরে আসেননি তামিম। প্রতিনিধি পাঠিয়ে সংগ্রহ করেন মনোনয়নপত্র। পরিচালক পদে 3 ক্যাটাগরিতে 60 জন মনোনয়নপত্র কিনেছেন। ক্যাটাগরি 1-এর জেলা ও বিভাগীয় পর্যায় থেকে 10টি পরিচালক পদের জন্য ফর্ম তুলেছেন 25 জন। এর মধ্যে ঢাকা বিভাগের 2টি পদের বিপরীতে লড়বেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ 3 জন। বরিশাল বিভাগ থেকে একজনই ফর্ম কেনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন তিনি, যদিও বিসিবি নির্বাচন কমিশন সেই প্রার্থীর নাম প্রকাশ করেনি। ঢাকা বিভাগের জন্য 3টি, চট্টগ্রামে 5টি, খুলনায় 3টি, রাজশাহী বিভাগে 4টি, সিলেট বিভাগে 3টি, রংপুর বিভাগে 6টি এবং বরিশাল বিভাগে 1টি। এই হচ্ছে 25টি। না, এটা বলা যাবে না, এটা কালকে এটা জানেনি যে এটা আমরা গোপনীয়। কালকে হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে। ক্যাটাগরি 1-এর খুলনা বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। নির্বাচনে অংশ নিতে আর জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান তিনি। সিলেট থেকে আমি আসছি, এসে তারপর ফর্ম যখন কিনছি তো তারপর আমার মেইনলি রিজাইন দেওয়া, যে এখন অ্যাকসেপ্ট যদি হয় সেটা কখন হবে। সবচেয়ে বেশি লড়াই হওয়ার সম্ভাবনা ক্লাব কোটার 12 পরিচালক পদে। সেখানে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 32টি। চূড়ান্ত ভোটার তালিকার শেষ দিনে কাউন্সিলরশিপ ফিরে পেয়ে ফর্ম কিনেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। পার্সোনালি চিন্তা করতে চাই না যে নোংরামি বা অন্য কিছু আছে। আমরা ফেয়ারলি ইলেকশন করে যে যার ক্যাপাবিলিটি অনুযায়ী যদি আমরা আসতে পারি তারা আসবে। সাবেক ক্রিকেটার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গড়া ক্যাটাগরি 3 থেকে পরিচালক আসবে একজন। সেই একটি পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ 3 জন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয়তাবাদী ঐক্য না থাকলে আসবে গুপ্ত স্বৈরাচার, সতর্কবার্তা তারেক রহমানের। নেতাকর্মীদেরকে জনগণ যেভাবে চায় সেভাবে চলার আহ্বান। ইসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে অভিযোগ সার্জিসের। ইসির উপর পূর্ণ আস্থা আছে সরকারে, জানিয়েছেন সিইসি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস। ভারতের অনুমতি ছাড়া কথা বলায় অক্ষম জিএম কাদের আসল জাপার চেয়ারম্যান নন, পাবেন না লাঙ্গল প্রতীকও, বলেছেন ব্যারিস্টার আনিসুল ও হাওলাদার। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা বিজয় থালাপাতির জনসভায় পদদলিত হয়ে 10 শিশু সহ 38 জনের প্রাণহানি। 900 জনকে হাসপাতালে ভর্তি, বাড়তে পারে মৃতের সংখ্যা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।